আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের আর একটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। সো আমরা গত ক্লাসগুলো করছিলাম, আজকে আমরা লেকচার 8-এ চলে আসছি। আজকে যে ম্যাথটা নিয়ে আলোচনা করবো, এই ম্যাথটা হচ্ছে তোমার ডিইউবিবিএ 2022 সালের, এনইউ 2010 সাল, 2005 সাল, 2001 সাল। এছাড়াও এই ম্যাথটা তোমার মোট 21 বার আসছে। 21 বারের মতো এই ম্যাথটা আসছে বিভিন্ন এক্সামে, বিভিন্ন সময় এই ম্যাথটা 21 বারের মতো আসছে। তার মানে বুঝতে পারছি এই ম্যাথটা কতটা ইম্পর্ট্যান্ট বা কতটা গুরুত্বপূর্ণ, বা এই ধরনের টাইপের বা এই টাইপের ম্যাথ কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো। সো আমরা যদি এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পারি, এরকম যদি আরও 100টা ম্যাথও আসে তাহলে অবশ্যই তুমি পারবা। তুমি যদি একটা ভালোভাবে বুঝতে পারো, বাকি 10টা তুমি নিজেই পারবা। ক্লিয়ার? সো ম্যাথ বড় হোক ছোট হোক সেটা দেখার কোনো কারণ নাই। কথা হলো মেনলি আমাদের ম্যাথ স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, তাহলে আমরা যে কোনো ম্যাথ পারবো। সো চলো দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলছে ইস্টার্ন কনস্ট্রাকশন কোম্পানি পারচেজড এ মেশিন অন জানুয়ারি 1, 2018 ফর টাকা 2,90,000। অর্থাৎ ইস্টার্ন কনস্ট্রাকশন কোম্পানি একটা মেশিন ক্রয় করছে জানুয়ারি 1, 2018 সালে 2,90,000 টাকা দিয়ে। The machine is expected to have a useful life of 5 years and a residual value of টাকা 20,000। মেশিনের জীবনকাল হচ্ছে 5 বছর। কয় বছর? 5 বছর। রেসিডুয়াল ভ্যালুর আর এক নাম হচ্ছে স্যালভেজ ভ্যালু, আর এক নাম হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। এটা মানে কি? ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000 টাকা। ওকে, 20,000 টাকা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তাহলে মেশিন কিনছে হচ্ছে 2,90,000, এটা মেশিনের কস্ট প্রাইস। এরপরে মেশিনের জীবনকাল বা লাইফ ইয়ার্স হচ্ছে 5 বছর। এরপরে ভগ্নাবশেষ মূল্য বা রেসিডুয়াল ভ্যালু হচ্ছে তোমার 20,000 টাকা। ওকে, আমরা মেশিনের প্রাথমিক ধারণাগুলো পেলাম। এরপর আসে এখানে হচ্ছে দ্য কোম্পানি এস্টিমেটেড দ্যাট দ্য মেশিন উইল হ্যাভ এ ইউজফুল লাইফ অফ 7,500 আওয়ার্স। এখন কোম্পানি বলতেছে মেশিনের ইউজফুল লাইফ, এই 5 বছরের মেশিনটা টোটাল 7,500 আওয়ার্স চলবে। কি বলছে? কোম্পানি বলছে যে মেশিনটা 7,500 ঘন্টা চলবে, 7,500 ঘন্টা চলবে তার এই ইউজফুল লাইফের মধ্যে, 5 বছরের মধ্যে। এরপরে বলছে ইট ওয়াজ ইউজড 1,500 আওয়ার্স ইন 2018। কত? 1,500 আওয়ার্স চলবে 2018 সালে। 2018 সালে তাহলে কত ঘন্টা চলবে? 1,500 ঘন্টা চলবে। এরপরে বলছে 2,625 আওয়ার্স ইন 2019 সালে 2,625 আওয়ার্স চলবে। এরপরে 2,250 আওয়ার্স, তাহলে 2020 সালে চলবে 2,250 ঘন্টা। এরপরে 750 ঘন্টা, 2021 সালে চলবে 750 ঘন্টা। এরপরে 2022 সালে চলবে 375 ঘন্টা। এটা কোম্পানি বলছে, অর্থাৎ ঘন্টা দেওয়া আছে। দ্য কোম্পানির ইয়ার্স ইজ ডিসেম্বর 31। কোম্পানির মেয়াদকাল শেষ হয় ডিসেম্বর 31-এ। ওকে, তাহলে এখন আসে আমাদের রিকোয়ারমেন্টে কী চাইছে। রিকোয়ারমেন্টে বলছে কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে। কম্পিউট দ্য কিয়ারিং ভ্যালু, ডেপ্রিসিয়েশন এবং কিয়ারিং ভ্যালু নির্ণয় করতে ফর 2018 টু 2022, 2018 থেকে 2022 সাল পর্যন্ত কী করতে? ডেপ্রিসিয়েশন এবং কিয়ারিং ভ্যালু নির্ণয় করতে। ইউজিং দ্য ফলোয়িং 3 মেথডস, 3টা মেথডে, স্ট্রেট লাইন, প্রোডাকশন অ্যান্ড হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স। অর্থাৎ বলছে 2018 থেকে 2022 সাল পর্যন্ত কোম্পানি মেশিনের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর কিয়ারিং ভ্যালু নির্ণয় করতে 3টা মেথডে। তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। 1 হচ্ছে স্ট্রেট লাইন, 2 হচ্ছে প্রোডাকশন, 3 হচ্ছে ডাবল ডিক্লাইনিং মেথড। এই 3টা মেথডে করতে হবে। আমরা এখন এগুলো করবো, এগুলো একদম ইজি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এরপর 2 নম্বর হচ্ছে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ টু রেকর্ড দ্য ডেপ্রিসিয়েশন ফর 2018 আন্ডার স্ট্রেট লাইন মেথড। 2018 সালে আমাদের ডেপ্রিসিয়েশনের দিতে বলছে, অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলছে। তো এটা আমরা দিব। চলো আমরা তাহলে 1 নম্বর থেকে শুরু করি। আমাদের যেহেতু 3টা ওয়েতে বলছে ডেপ্রিসিয়েশন প্লাস কিয়ারিং ভ্যালু নির্ণয় করতে। ওকে, চলো তাহলে আমাদের স্ট্রেট লাইন বেসিসে প্রথমটা হচ্ছে এই নাম্বারে আমাদের স্ট্রেট লাইন বেসিস। এই যে
স্ট্রেট লাইন বেসিসে নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমাদের ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে পার ইয়ার। ডেপ্রিসিয়েশন হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ, এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করার সূত্র। আমাদের মেশিনের মূল্য কত? মেশিনের মূল্য হচ্ছে 2,90,000। স্ক্র্যাপ ভ্যালু বা সেলভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু কত? 20,000। লাইফ ইয়ার্স কত? 5 বছর। তাহলে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু 2,90,000 বিয়োগ 20,000, এরপরে ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর। এটি কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমাদের 54,000 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন। প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন হচ্ছে 54,000 টাকা। স্ট্রেট লাইন বেসিসে প্রতি বছরের ডেপ্রিসিয়েশন একই হয়। ক্লিয়ার? তাহলে এখন আমাদের বলছে 2018 থেকে 2022 সাল পর্যন্ত নির্ণয় করতে। কি করতে? 2018 থেকে 2022 সাল পর্যন্ত ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যান্ড কেয়ারিং ভ্যালু নির্ণয় করতে। 2018 টু 2022 এটা কোশ্চেনে বলছে, আমরা ওই পেজে দেখছিলাম। তাহলে এটা নির্ণয় করতে হলে আমাদের ডেপ্রিসিয়েশন শিডিউল নির্ণয় করতে হবে এইভাবে। প্রথমে ইয়ার দেব, এরপরে কস্ট প্রাইস দেব, এরপরে ডেপ্রিসিয়েশন দেব, এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এরপরে বুক ভ্যালু। ওকে, তাহলে ইয়ার হচ্ছে আমাদের 5 বছর, 2018, 2019, 2020, 2021, 2022। কস্ট প্রাইস কত? তো কস্ট প্রাইস হচ্ছে 2,90,000 মেশিনের মূল্য। তাহলে 2,90,000, 2,90,000, 2,90,000, 2,90,000, 2,90,000। এরপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরের ডেপ্রিসিয়েশন একই হবে। সো আমাদের এই যে 2018 সালে 54,000, 2019 সালে 54,000, 2020 সালে 54,000, 2021 সালে 54,000, 2022 সালেও 54,000। এখন আসি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখন হচ্ছে আমাদের মেইন ইয়ে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে তোমার প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন যোগ হয়ে হয়ে নিচে নামবে, অর্থাৎ সবগুলো ডেপ্রিসিয়েশনের যোগফল হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে দেখো 2018 সালে ডেপ্রিসিয়েশন 54,000, তাহলে 2018 সালের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও 54,000ই হবে। ওকে, তাহলে এখন আসো 2018 সালে 2,90,000 থেকে তুমি 54,000 বাদ দাও, তাহলে থাকে কত? 2,37,000। এটা হলো বুক ভ্যালু। বুক ভ্যালু পাই কীভাবে? আমরা কস্ট প্রাইস থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে বুক ভ্যালু পাই। তাহলে 2,90,000 বিয়োগ 54,000, 2,37,000, এটা হচ্ছে বুক ভ্যালু। 2018 সালে মেশিনের বুক ভ্যালু হচ্ছে 2,37,000। এরপর আসি 2019 সালে। এখন আসি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কীভাবে? আগের বছরের ডেপ্রিসিয়েশন প্লাস পরের বছরের ডেপ্রিসিয়েশন যোগ হয়ে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পাবো। তাহলে আগের বছরে হচ্ছে 54,000, নতুন বছরে হচ্ছে 54,000। 54 গুণে কত? 1,08,000। তাহলে 2019 সালের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 1,08,000 টাকা। অর্থাৎ এটা এটার সাথে যোগ হবে, যোগ হয়ে আমাদের 2019 সালের হবে। আবার পরবর্তী বছরে এটা আবার এটার সাথে যোগ হবে, যোগ হয়ে এটা হবে। তাহলে 2019 সালের হচ্ছে 1,08,000 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে 2,90,000 থেকে 1,08,000 বাদ দাও, তাহলে থাকে কত? 1,82,000। এটা হচ্ছে বুক ভ্যালু। এরপরে 2020 সালে 2,90,000 থেকে এখন আসে 1,08,000-এর সাথে আবার 54,000 টাকা যোগ, তাহলে হবে 1,62,000। তাহলে 2,90,000 বিয়োগ 1,62,000, 1,28,000। তাহলে 2020 সালের মেশিনের মেইন মূল্য কত? 1,28,000। এরপরে 2021 সালে 2021 সালে হচ্ছে কস্ট প্রাইস, আমাদের তো সব একই। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1,62,000-এর সাথে 54,000 যোগ হবে, তাহলে 2,16,000। 2,90,000 বিয়োগ 2,16,000, তাহলে আসে 74,000। বুক ভ্যালু কত? 74,000। এরপরে আসি 2,90,000 তো কস্ট প্রাইস। 2022 সালে হচ্ছে তোমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 2,16,000 আর নতুন হচ্ছে 54,000। তো দুইটা যোগ করে হবে 2,70,000। তাহলে 2,90,000 থেকে 2,70,000 বাদ দিলে থাকে 20,000। এটা হচ্ছে মেশিনের বর্তমান বুক ভ্যালু। এটা কীভাবে? মনে করো তুমি একটা মেশিন ব্যবহার করতে করতে, এটা তো সবসময় একই থাকবে না, এটা তো ক্ষয় হবে নাকি? ইউজ হতে হতে তোমার এটা একটা ব্যয় আছে, সেই ব্যয় বা খরচ বা মেশিনটা নষ্ট হবে, বা অর্থাৎ দিন শেষে 5 বছর পরে দেখা গেল মেশিনটার মূল্য আছে মাত্র 20,000 টাকা। 2,90,000 টাকার মেশিনের মূল্য 2022 সালে, 2018 পরে 2022 সালে গিয়ে এটার মূল্য হয়েছে মাত্র 20,000 টাকা। অর্থাৎ অবশ্যই বাদ দিয়ে তুমি যে ব্যবহার করছো সেটার যে অবস্থা হয়েছে সেটা বাদ দিয়ে মেশিনের মেইন মূল্য হচ্ছে এখন মাত্র 20,000 টাকা। ক্লিয়ার? তো দেখো
আমরা তো বললাম স্ক্র্যাপ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য বা রেসিডুয়াল ভ্যালু, এটা মানে ভগ্নাবশেষ মূল্য কি তোমার বছর শেষে বা তোমার সব শেষ মূল্য বা ভগ্নাবশেষ মূল্য যেটা থাকে সেটাই হলো। দেখো 20,000 টাকা আমাদের বুক ভ্যালু আসছে সবশেষ 2022 সালে 20,000 টাকা, বুঝছো? এটাই হচ্ছে আর কি আমাদের ম্যাথ। এভাবে আমরা ডেপ্রিসিয়েশন শিডিউল নির্ণয় করবো। ইয়ার, কস্ট প্রাইস, ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু। কস্ট প্রাইস থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা পাবো বুক ভ্যালু। ওকে, এরপর আসে বি নাম্বার, প্রোডাকশন আওয়ার মেথড। কি প্রোডাকশন আওয়ার মেথড? আমাদের 2 নম্বরে বলছে এই যে প্রোডাকশন মিন্স প্রোডাকশন আওয়ার মেথড নির্ণয় করতে আর কি। সো প্রথমে আমাদের ডেপ্রিসিয়েশন বের করতে হবে। তো ডেপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে ডেপ্রিসিয়েশন পার আওয়ার। এটা হচ্ছে পার ইয়ার, যেহেতু আমাদের এটা হচ্ছে প্রোডাকশন আওয়ার মেথডে, সো এটা হবে পার আওয়ার। কস্ট মাইনাস সেলবেস ভ্যালু ডিভাইডেড বাই হবে টোটাল প্রোডাকশন আওয়ার। টোটাল প্রোডাকশন আওয়ার আমাদের কোশ্চেনে দেওয়া আছে, দেখো এস্টিমেটেড মেশিন উইল হ্যাভ এ ইউজফুল লাইফ অফ 7,500 আওয়ার্স। তার মানে আমাদের বলছে 5 বছরের মধ্যে বা মোট জীবনকালের মধ্যে মেশিনটা 7,500 আওয়ার্স বা 7,500 ঘন্টা চলবে। তাহলে টোটাল মেশিন আওয়ার্স কত? 7,500। এখন দেখো কস্ট হচ্ছে 2,90,000, সেলবেজগুলো হচ্ছে 20,000, টোটাল প্রোডাকশন আওয়ার হচ্ছে 7,500 আওয়ার। তো যোগ বিয়োগ গুণভাগ করলে আসে 36 টাকা পার ইউনিট। পার ইউনিট আসে 36 টাকা পার আওয়ার। এটা হচ্ছে পার আওয়ার হবে, এখানে পার আওয়ার হচ্ছে 36 টাকা। ইউআর পার আওয়ার হচ্ছে আমাদের এখানে 36 টাকা করে। এখন আসো, না দাঁড়াও, এখানে আমাদের ডেপ্রিসিয়েশন পার ইয়ার, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এখানে ডেপ্রিসিয়েশন পার আওয়ার হবে। পার আওয়ার আমরা 36 টাকা করে পাইছি। এটা হচ্ছে আমাদের প্রোডাকশান আওয়ার, মোট প্রোডাকশন প্রত্যেক বছর 2018 সালের প্রোডাকশান আওয়ার হচ্ছে টোটাল 1500 আওয়ার। তাহলে প্রতি আওয়ার কত বা পার আওয়ার কত? পার আওয়ার হচ্ছে 36 টাকা করে ডেপ্রিসিয়েশন। এখন আসে আমাদের প্রথমে কি করতে হবে? ডেপ্রিসিয়েশনটা নির্ণয় করতে হবে এই সূত্র দিয়ে। সূত্র কিন্তু একই, ডেপ্রিসিয়েশনের সূত্র একই, নিচে জাস্ট এখানে যেহেতু প্রোডাকশান আওয়ার সেই জন্য এখানে প্রোডাকশান আওয়ার দিতে হবে। এই যে টোটাল প্রোডাকশান আওয়ার দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাবো এটা পার আওয়ার। ওকে, এখন আসে ইয়ার, কস্ট, প্রোডাকশন আওয়ার, ডেপ্রিসিয়েশন পার আওয়ার, এরপরে হচ্ছে তোমার ডেপ্রিসিয়েশন পার ইয়ার, এরপরে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এরপর হচ্ছে বুক ভ্যালু। এটা কীভাবে? 2018 সাল দেখো, কস্ট হচ্ছে 2,90,000 মেশিনের। ওকে, প্রোডাকশন আওয়ার হচ্ছে 1500 আওয়ার, দেখো কোশ্চেনে দেওয়া আছে 2018 সালে। এই যে 2018 সালে তোমার হচ্ছে 1500 আওয়ার, 2018 সালে 1500 আওয়ার, ইট ওয়াজ ইউজড, 1500 আওয়ার ব্যবহৃত হবে। তাহলে 1500 আওয়ার 2018 সালে 1500 আওয়ার, আর ডেপ্রিসিয়েশন পার আওয়ার কত পাইছি আমরা? 36 টাকা করে, অর্থাৎ প্রতি ঘন্টায় 36 টাকা করে ডেপ্রিসিয়েশন খরচ হচ্ছে। এরপরে ডেপ্রিসিয়েশন পার ইয়ার, এটা হচ্ছে পার আওয়ার, এটা হচ্ছে পার ইয়ার, মানে ফুল বছরে। তাহলে ফুল বছরে হচ্ছে এটা 1500 ইন্টু 36, 1500 ইন্টু 36 দিলে আসে 54,000। এই 54,000 হচ্ছে পুরো বছরের ডেপ্রিসিয়েশন। ওকে, এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও প্রথম বছরে যেটা সেটাই হবে 54,000। বুক ভ্যালু কীভাবে? কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, 2,90,000 মাইনাস 54,000, 2,47,000। ওকে, এরপরে 2019 সালে ঠিক একইভাবে কস্ট হচ্ছে 2,90,000, 2019 সালে প্রোডাকশন আওয়ার দেওয়া আছে 2625 আওয়ার, এটা কোশ্চেনে দেওয়া আছে তোমরা দেখতে পারবা 2625 আওয়ার। ডেপ্রিসিয়েশন পার আওয়ার হচ্ছে আমাদের 36 টাকা করে, সব মাস সব ইয়ারে 36 টাকা করে পার আওয়ার। তাহলে তুমি 2625কে ইন্টু 36 দিবা, তাহলে আসে 94,500 টাকা। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন পার ইয়ার। এখন এই 54,000-এর সাথে 94,500 যোগ হয়ে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 1,48,500। এখন 2,90,000 থেকে 1,48,500 বিয়োগ করলে যেটা থাকবে সেটাই হলো বুক ভ্যালু, 1,41,500। এরপরে আমাদের প্রোডাকশন আওয়ারগুলো কোশ্চেনে দেওয়া আছে 2020, 2021, 2022। জাস্ট তোমরা এটার সাথে এটা গুণ করবে, এটা আসবে, এটার সাথে এটা গুণ করবে, এটা আসবে, এটার সাথে এটা গুণ করবে, এটা আসবে।
এরপরে প্রত্যেক বছরের অবশ্যই যোগ করে করে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আসবে। এরপরে আমরা জাস্ট কস্ট প্রাইস থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে বুক ভ্যালু পাবো। এভাবে দেখবে লাস্টে তোমার 20,000 টাকাই আসবে। ওকে, তাহলে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টও গেল, বি নাম্বারটাও আমাদের গেল, প্রোডাকশন আওয়ার মেথডও গেল। 3 নম্বরে আমাদের হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স। কি ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স? ডাবল ডিক্লাইনিং ব্যালেন্সের সূত্র হচ্ছে অবচয় নির্ণয়ের ডাবল ডিক্লাইনিং ব্যালেন্সের সূত্র হচ্ছে ডেপ্রিসিয়েশন রেট সমান সমান, মনে রাখতে হবে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্সে আমাদের মেথডে লাগবে হচ্ছে তোমার ডেপ্রিসিয়েশন রেট। কি লাগবে? ডেপ্রিসিয়েশন রেট লাগবে। তাহলে এটা নির্ণয় করার সূত্র হচ্ছে ডেপ্রিসিয়েশন আন্ডার SLM। SLM মানে কি তোমার স্ট্রেট লাইন মেথড। এটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড, depreciation under straight line method divided by depreciable value into 2 into 100। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন আমরা স্ট্রেট লাইনের ডেপ্রিসিয়েশন বা সরলরৈখিক পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন কত বের করছি? 54,000 বের করছে। দেখো এই স্ট্রেট লাইন মেথড বা SLM এই মেথডে কত বের করছে ডেপ্রিসিয়েশন পার আওয়ার? 54,000। এই 54,000 আমাদের এখানে হবে। এই যে দেখো এই 54,000 ডেপ্রিসিয়েশন আন্ডার SLM 54,000 ডিভাইডেড বাই ডেপ্রিসিয়েবল ভ্যালু। ডেপ্রিসিয়েবল ভ্যালু আমরা কীভাবে পাই? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, কস্ট হচ্ছে আমাদের মেশিনের মূল্য হচ্ছে কস্ট 2,90,000, সেলভেজ ভ্যালু হচ্ছে বা রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 20,000। তাহলে 2,90,000 বিয়োগ 20,000 2,70,000। ডেপ্রিসিয়েবল ভ্যালু হচ্ছে 2,70,000 ইন্টু 2 ইন্টু 100 করলে আসে আমাদের 40%। কত আসে? 40%। তাহলে আমরা ডাবল ডিক্লাইনিং মেথডে ডেপ্রিসিয়েশন রেট পেয়ে গেছি 40%। এখন আসে আমাদের ডেপ্রিসিয়েশন শিডিউল বের করতে হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যান্ড কেয়ারিং ভ্যালু ফ্রম 2018 টু 2022। এটা হবে 2018, এখানে 0 জায়গায় 1 হবে। 2018 টু 2022। তাহলে প্রথমে আমাদের ইয়ারগুলো লিখতে হবে 2018, 2019, 2020, 2021, 2022। এরপরে বিগিনিং ভ্যালু মনে রাখতে হবে ডাবল ডিক্লাইনিং মেথডে আমাদের বিগিনিং ভ্যালু মাস্ট লাগবে। এখানে আমরা যেরকম কস্ট প্রাইস লিখছি, এখানে চাইলে আমরা আরেকটা করে বিগিনিং ভ্যালু দিতে পারতাম, কিন্তু এখানে আমরা চাইলেও কস্ট প্রাইস দিয়ে ম্যাথ করতে পারবো না, আমাদের এখানে মাস্ট বিগিনিং ভ্যালু লাগবে। চলো এটা কীভাবে হয়েছে দেখো। ইয়ার বিগিনিং ভ্যালু, রেট অফ ডেপ্রিসিয়েশন পার ইয়ার, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বুক ভ্যালু। তাহলে ইয়ার হচ্ছে 2018 থেকে 2022। বিগিনিং ভ্যালু প্রথমে হচ্ছে আমাদের 2,90,000। এরপর ডেপ্রিসিয়েশন রেট কত? 40%, প্রত্যেক বছরে 40%। লাস্টের বছর গিয়ে আমাদের ডেপ্রিসিয়েশন সমন্বয় করতে হবে, এটা আমরা পরে দেখতেছি, আগে এগুলো দেখি। তাহলে 2,90,000 ইন্টু 40% করলে কত? 2,90,000 ইন্টু 40% করলে কত? 1,16,000। কত? 1,16,000। তাহলে প্রথম বছরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1,16,000 হবে। বুক ভ্যালু কত? 2,90,000 বিয়োগ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1,16,000, তাহলে 1,74,000। বুক ভ্যালু কত তাহলে? 1,74,000। এখন আসে, মনে রাখবা প্রথম বছরের বুক ভ্যালু, দ্বিতীয় বছরের বিগিনিং ভ্যালু। প্রথম বছরের বুক ভ্যালু, দ্বিতীয় বছরের বিগিনিং ভ্যালু। দেখো এটা হচ্ছে প্রথম বছরে আমাদের বুক ভ্যালু 1,74,000, এই মূল্যটাই আবার দ্বিতীয় বছরে আমাদের বিগিনিং ভ্যালু হয়ে গেছে। কি বলছি বুঝছো? এই মূল্যটাই আবার আমাদের দ্বিতীয় বছরের বিগিনিং ভ্যালু হয়ে গেছে। ঠিক একইভাবে প্রত্যেক বছরের এই যে বুক ভ্যালুটা দ্বিতীয় বছরের বিগিনিং ভ্যালু, প্রত্যেক বছরের বুক ভ্যালুটা পরের বছরের বিগিনিং ভ্যালু হবে। ওকে, কারণ তোমাদের পার্সেন্টেজের প্রত্যেকটা ইয়েতে আলাদা আলাদা মান আসবে সেই জন্যে। তাহলে এখন 1,74,000-এর উপর আমাদের 40% করতে হবে। কত আসে? 69,600। তাহলে 1,74,000 বিয়োগ আচ্ছা, এখন আগের 1,16,000-এর সাথে এই 69,600 যোগ করলে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয় 1,85,600।
তাহলে 1,74,000 মাইনাস 1,85,600, বুক ভ্যালু হচ্ছে 1,04,400। সরি, এখানে আমরা মনে রাখবা একটা জিনিস, এখানে তোমার যখন আমরা বিগিনিং ভ্যালু হিসাব করব, বিগিনিং ভ্যালু থেকে আমরা জাস্ট ডেপ্রিসিয়েশন পার ইয়ার যেটা বের করবো সেটা বাদ দেব। আই রিপিট, বিগিনিং ভ্যালু থেকে যখন আমরা হিসাব করব তখন আমরা জাস্ট ডেপ্রিসিয়েশন পার ইয়ার হিসাব করব, অর্থাৎ ডেপ্রিসিয়েশন পার ইয়ার বাদ দেব। বিগিনিং ভ্যালু থেকে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দেব। যখন আমরা কস্ট প্রাইস করব, কস্ট প্রাইস বা হিস্টোরিক্যাল প্রাইস থেকে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেব। কি বলছি বুঝছো? কস্ট প্রাইস থেকে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেব। বিগিনিং ভ্যালু থেকে আমরা শুধুমাত্র ডেপ্রিসিয়েশন বাদ দেব, নট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। কথা ক্লিয়ার? কস্ট প্রাইস বা হিস্টোরিক্যাল প্রাইস থেকে আমরা বাদ দেব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কিন্তু বিগিনিং ভ্যালু থেকে আমরা বাদ দেব ডেপ্রিসিয়েশন, অনলি ডেপ্রিসিয়েশন, নট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? তাহলে এখন আসে 1,74,000 40% করলে 69,600। এখন 1,74,000 মাইনাস 69,600 বাদ দিলে আসে কত? 1,04,400। আর আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হিসাব করতে হবে এখানে, কারণ এই যে 1,16,000 যোগ 1,16,000 যোগ 69,600, 1,85,600, এরপরে 1,85,600 যোগ 41,760, তাহলে আসে 2,27,360। এগুলো আমাদের লাগবে, এটা আমরা হিসাব করবো, কিন্তু বাদ দেবো জাস্ট ডেপ্রিসিয়েশন বিগিনিং ভ্যালু থেকে। ওকে, এরপরে এখন এই যে দ্বিতীয় বছরের বুক ভ্যালুটা তৃতীয় বছরের বিগিনিং ভ্যালু 1,04,400 ইন্টু 40% কত আসে? 41,760। এখন 1,04,400 থেকে 41,760 বাদ দিলে 62,640 টাকা আসে। এখন তৃতীয় বছরের যে বুক ভ্যালুটা আছে এটা চতুর্থ বছরের বিগিনিং ভ্যালু হয়ে যাবে। তাহলে 62,640 ইন্টু 40% কত? 25,056। তাহলে 62,640 থেকে 25,056 বাদ দাও, তাহলে আসে হলো 37,584। কত? 37,584 আসছে। ওকে, এখন আসো চতুর্থ বছরের বুক ভ্যালু, পঞ্চম বছরের বিগিনিং ভ্যালু। এখন আসো, এখন হচ্ছে আমাদের লাস্ট বছরে গিয়ে বা লাস্ট ইয়ারে গিয়ে বা লাস্ট বছরে গিয়ে বা শেষ বছরে গিয়ে আমাদের রেট অফ ডেপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশনটাকে সমন্বয় করতে হবে। কীভাবে? লাস্ট বছরে যে বিগিনিং ভ্যালু পাবো সেটা থেকে আমরা স্ক্র্যাপ ভ্যালু বা স্যালভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু বাদ দেব। বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন। অর্থাৎ লাস্ট ইয়ারে গিয়ে আর আমাদের ডেপ্রিসিয়েশন রেট হবে না, 40% হবে না বা যে কোনো পার্সেন্টেজ হবে না। লাস্ট ইয়ারে গিয়ে আমাদের কাজ হলো যে বিগিনিং ভ্যালু আছে সেটা থেকে স্ক্র্যাপ ভ্যালু বাদ দেব বা স্যালভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু বাদ দেব। যেমন এই যে বিগিনিং ভ্যালু হচ্ছে 37,584, দেখো 37,584 মাইনাস আমাদের রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 20,000, তাহলে 37,584 মাইনাস 20,000, তাহলে কত আসে? 17,584। এটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন। তাহলে লাস্ট বছরের ডেপ্রিসিয়েশন আমরা কিভাবে নির্ণয় করব? বিগিনিং ভ্যালু থেকে রেসিডুয়াল ভ্যালু বা স্যালভেজ ভ্যালু বাদ দিলে যেটা আসবে সেটাই হচ্ছে লাস্ট বছরের ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন এখন আমরা দেখো 37,584 থেকে যদি তুমি 17,584 বাদ দাও তাহলে 20,000 টাকা আসে। এই 20,000 টাকা হলো তোমার বুক ভ্যালু। ক্লিয়ার? আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন যোগ করে করে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়। ওকে, সো আমাদের তাহলে সি নাম্বারও ক্লোজ। তাহলে আমাদের এক বছর প্রথম রিকোয়ারমেন্টের 3টা উপাদান নির্ণয় করতে বলছে, এগুলো শেষ। যদি কেউ কোনোটা না বুঝতে পারে প্লিজ অবশ্যই ইনবক্স করতে হবে অথবা কমেন্ট করতে হবে। চলো 2 নম্বরের রিকোয়ারমেন্ট আমাদের কি বলছে? প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ টু রেকর্ড দ্য ডেপ্রিসিয়েশন ফর 2018 আন্ডার স্ট্রেট লাইন মেথড। 2018 সালের স্ট্রেট লাইন মেথডের করতে বলছে। আমরা 2018 সালের স্ট্রেট লাইন মেথড করছি না? এই যে দেখো স্ট্রেট লাইন মেথডে আমরা 2018 সালে ডেপ্রিসিয়েশন 54,000 বের করছি না? ওকে, তাহলে এই 54,000 টাকায় এখন আমাদের অ্যাডজাস্টিং করতে হবে। চলো তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি
2018 ডিসেম্বর 31, এটার অ্যাডজাস্টিং কি ডেপ্রিসিয়েশনের জার্নালে একটা, সেটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এই যে 54,000 টাকা। 2018 সালে যেহেতু বলছে, 2018 সালে আমরা ডেপ্রিসিয়েশন 54,000 বের করছি। সো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন আসো, এই ডেপ্রিসিয়েশনটাকে আবার আমাদের ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করে দিতে হবে। কেন? কারণ এটা হচ্ছে নামিক হিসাব। নামিক হিসাবকে ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করে দিতে হয়। সেই জন্য এই যে ডেপ্রিসিয়েশনটা আছে, এটা হচ্ছে ব্যয় বা নামিক হিসাব, এটাকে আমরা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করে দেব। তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট 54,000 টাকা। এখন আসি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কেন ক্রেডিট হয়েছে? মনে রাখবা, যখন আমরা নামিক হিসাবের মাধ্যমে এটা বন্ধ করব, তখন আমাদের খরচ বা ব্যয়টা যদি আমাদের ডেবিটে থাকে, তখন সেটা ক্রেডিট হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। যদি এটা এখন এখানে ক্রেডিটে থাকতো, এটা যদি এখন এখানে ক্রেডিটে থাকতো, তাহলে আমরা এখানে ডেবিট করতাম। যেহেতু এখন এটা ডেবিটে আছে, তখন আমরা এটা ক্রেডিট করব। তার বিপরীত নাম হবে ইনকাম স্টেটমেন্ট, কারণ ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আমরা এটা বন্ধ করতেছি, এটা ব্যয় বা খরচ। মনে রাখবা, নামিক হিসাব হচ্ছে তোমার আয় ব্যয় উত্তোলন, এই তিনটা হচ্ছে নামিক হিসাব, বা বলতে পারো আয় ব্যয়। তো এই দুইটা হচ্ছে আমাদের নামিক হিসাব। তাহলে এগুলো আমাদের বন্ধ করতে হয় ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। তো যখন আমাদের এটা ডেবিটে থাকবে, তখন আমাদের এটা ক্রেডিট হয়ে যাবে, বিপরীত নাম হবে ইনকাম স্টেটমেন্ট। আবার যদি ক্রেডিটে থাকে, তখন ডেবিট হয়ে যাবে, বিপরীত নাম হবে ইনকাম স্টেটমেন্ট। 54,000। ওকে, সো আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা, এখানে আমরা একটা দিচ্ছি, ক্রমহ্রাসমান অবচয় পদ্ধতিতে যদি অবচয় হার দেওয়া না থাকে কিংবা সরলরৈখিক পদ্ধতি ডাবল এরকম কিছু বলা না থাকে, এই সূত্র ব্যবহার হবে। 1/n × 100 এই সূত্র ইউজ হবে। n হচ্ছে নাম্বার ও পেয়ার, যত ইয়ার আছে এইভাবে বের করতে হবে। আচ্ছা, আমরা পরের ম্যাথটাতে পরের ক্লাসে আমরা একটা ম্যাথ করবো হয়তো, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান যে ম্যাথ থাকবে। হ্যাঁ, ওইটার আর কি একটু এটা একটা নোট ছিল, সেটা লিখে দিলাম যে ক্রমহ্রাসমান অবচয় পদ্ধতিতে যদি অবচয়ের হার দেওয়া না থাকে কিংবা সরলরৈখিক পদ্ধতির ডাবল এরকম কিছু বলা না থাকে, তাহলে আমরা এই সূত্র ইউজ করে আর কি অবচয় হার নির্ণয় করব। ক্লিয়ার? এরপরে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ যায় না। ডাবল ডিক্লাইনিং মেথডে মাস্ট বি বিগিনিং ভ্যালু ব্যবহার করতেই হবে, যেটা আমরা করছি। দেখো না, ডাবল ডিক্লাইনিং মেথডে আমরা বিগিনিং ভ্যালু মাস্ট ব্যবহার করছি না, কারণ এটা পার্সেন্টেজ আছে সেজন্য। তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো, অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।